স্বাগত। আজকে বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সংকটে এবং কেউ কেউ বলছেন সংকটে নয় শান্তিতেই আছে জাতি। তবে যাই হোক, আমাদের ভাবমূর্তি কিছুটা যে সংকটে পড়েছে সে ব্যাপারে কারোই কোনো সন্দেহ হয়তো নেই। এই সব বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের অনুষ্ঠানে আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, আছেন সমাজ বিশ্লেষক ডক্টর সলিমুল্লাহ খান। অ্যাডভোকেট সুলতানা কামাল, আজকে ঢাকায় যে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত আছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে মার্গারেটাকে আশ্বস্ত করে বলেছেন পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। আপনার কাছে কি মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে এতে আশ্বস্ত হবেন কিনা, বা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করার কারণও আছে কিনা সেটিও যদি আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। যে বিষয়টা এখানটায় হয়তো একটু পরিষ্কারভাবেই বলা দরকার যে প্রধানমন্ত্রীকে বলতে হলো কেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তার মানে পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই কোনো প্রশ্ন উঠেছে, আলোচনায় এসেছে। যদি পরিস্থিতি একেবারে দৃশ্যমানভাবে কিংবা মানুষের বিশ্বাসের সঙ্গে কিংবা মানুষের অভিজ্ঞতার সঙ্গে এমনভাবে খাপ খেয়ে যেত যে না এখানটায় অনিরাপত্তার কথাটা সবচেয়ে বড় হয়ে আসার বিষয় নয়, তাহলে তো সেটা আসতো না। এসেছে যখন, তখন চিন্তা করতেই হবে যে সেখানে হয়তো কিছু প্রশ্ন রয়েছে। তা না হলে তো প্রধানমন্ত্রীর পর্যায়ের একজন মানুষের, একজন নতুন রাষ্ট্রদূত এসেছেন, তাকে সেই কথাটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে বলার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হয় যে কয়েকদিনের রেড অ্যালার্ট, দুজন বিদেশি নাগরিক 5 দিনের ব্যবধানে মারা যাওয়া, একজন যাজককে গলা কেটে হত্যা করার চেষ্টা করা, একজন খিজির খানকে মেরেই ফেলা, সেই সব বিষয় নিয়ে আসলে হয়তো উৎকণ্ঠা আছে। বিদেশিদের ফেরত নিয়ে গেছেন কেউ কেউ, অনেক টুরিস্ট আসলে সফর সংক্ষিপ্ত করে চলে গেছেন। যে বিষয়টা হয়তো এখানে একটু বলা যায়, যেটা সলিমুল্লাহ আর আমি বসে আলোচনা করছিলাম, যে অপরাধ তো ঘটতেই পারে, বিশেষ করে বাংলাদেশ কেন, পৃথিবীর সব দেশ, এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ যেখানে আমরা সবাই জানি যে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাদের অপ্রতুলতা আছে, তাদের দক্ষতার অভাব আছে, তাদের নানা ধরনের মানসিকতার প্রতিফলন আমরা তাদের কাজের মধ্যে দেখতে পাই। আমরা যেটা নিয়ে অনেক দিন ধরেই খুবই বলবো যে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ করে যাচ্ছে যে বিচারহীনতার সংস্কৃতি এখানে গেড়ে বসেছে। সবকিছু মিলে বাংলাদেশের মতন একটা দেশে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কখনো কখনো হয়তো প্রতিক্রিয়াটা যেটা ঘটনা ঘটছে সেটার তুলনায় অনেক বেশি হচ্ছে, কখনো কখনো আমরা সেরকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। তবে যে বিষয়টা এখানটায় অনুধাবনযোগ্য সেটা হলো যে বাংলাদেশের ব্যাপারে মানুষের সবচেয়ে কষ্টের অনুভূতি যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো যে ঘটনা একটা ঘটে গেলে সেটার বিচার পাওয়া যাবে কিনা সেটা নিয়ে উদ্বেগের মধ্যে থাকে মানুষ, দুশ্চিন্তায় থাকে এবং ধরেই নেয় যে বিচারটা আর হবে না। ডক্টর সলিমুল্লাহ খান, আমি একটু প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করতে চাই। বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে তিনি বলছেন এই ঘটনা হয়েছে, একটি পরিস্থিতি সৃষ্টির জন্য এই ঘটনা হয়েছে। এটা শেখ হাসিনা বলেছেন বলে bdnews24.com বলছে, তাকে কোট আনকোট করে। তো বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করে কার লাভ, বা কে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে চায় বলে আপনি মনে করেন, যদি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শঙ্কাটিকে সত্য ধরে নিই? প্রধানমন্ত্রী যখন বলেছেন নিশ্চয়ই তার হাতে প্রমাণ আছে, অথবা প্রমাণ না থাকলেও সন্দেহ করার মতো কারণ তার আছে। সেটা হতেই পারে, সেটা আমার চেয়ে আপনি হয়তো ভালোই জানেন। কিন্তু আমাকে দিয়ে যখন বলাতেই আপনি চাচ্ছেন, আমি বলব যে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার মতো অনেক ঘটনা ঘটছে। তার মধ্যে ধরুন যেটাকে আমরা ভাবমূর্তি বলি, সেটার ক্ষেত্রে কিছু নেহায়েত মূর্তির উপরে হামলা হয়, আর কিছু হচ্ছে কি বাংলাদেশে সত্যি সত্যি ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা আছে। বিদেশিদের দিয়ে শুরু করা যাক। যে পরপর যে দুজন বিদেশি নাগরিক হত্যা হলো, মানে আমাদের দেশেরগুলি বাদ দিচ্ছি, তো তার জন্য বিদেশিরা যে পরিমাণ প্রতিক্রিয়া দেখিয়েছে, এইটা আমার ধারণা সীমাতিরিক্ত, প্রয়োজনের চেয়ে বেশি। একটা উদাহরণ, ঠিক কিছুক্ষণ আগেই খবর দেখলাম, এই আজকেই পাকিস্তানে পাঞ্জাবে সংসদ সদস্যের অফিসে হামলা হয়েছে, তাতে 7 জন মারা গেছে। এবং প্রতি সপ্তাহে প্রতি মাসে পাকিস্তানে যে পরিমাণ ঘটনা ঘটে, সেইটাতে যদি আনুপাতিক প্রতিক্রিয়া বিদেশিরা দেখাতেন, তাহলে পাকিস্তান বিদেশি জনশূন্য হয়ে যেত। মনে হতো কি সেখানে আর পাকিস্তানি কোনো জায়গাতে কোনো দূতাবাসে কেউ থাকতো না।
আমার মনে হয় বাংলাদেশের ব্যাপারে তারা আশা করেন বাংলাদেশ স্যার এমনি জানতে চাচ্ছি কোন কোন দেশের ক্ষেত্রে দেশ একটা আসলে যুদ্ধ বিধ্বস্ত দেশের মর্যাদা পায় না, পাকিস্তান তো মনে হয় এরকম একটা মর্যাদা পাচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত দেশে তো আবার কেউ কেউ আবার নতুন করে যায়, রেড ক্রস যায়, না, না, পাকিস্তানের ক্ষেত্রে কি সেরকম না? পাকিস্তানে যুদ্ধ হচ্ছে কোথায় লক্ষ্য করেন, পাকিস্তানে উত্তর পশ্চিম অঞ্চলে হচ্ছে, বালুচিস্তানে হচ্ছে, এমনকি করাচিতে মুহাজিরদের সাথে সংঘাত হচ্ছে। পাকিস্তানে যে পরিমাণ আপনার অপ্রত্যাশিত বোমা বিস্ফোরণ হচ্ছে, আত্মঘাতী এবং অনাত্মঘাতী সব মিলিয়ে পাকিস্তানের মধ্যে ঘোষিত যুদ্ধ নেই, কিন্তু যেখানে যুদ্ধ নেই সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তানের সাথে ভারতের একটা সীমান্ত সংঘর্ষ আছে, যে একটা ফেইলড স্টেটের মর্যাদা অলরেডি ও পেয়ে গেছে কিনা। হ্যাঁ, মানে তাকে বলতে পারেন আপনি ঝুঁকিপূর্ণ রাষ্ট্র আর কি, বাংলাদেশ তা পায়নি। আমি যে বিদেশিরা যেভাবে আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার মতো হুমকি দিয়েছে, এবং আমি জানি আমি যে সমস্ত জায়গায় চাকরি বাকরি করি সেখানে আমাদের অনেক বিদেশি সহকর্মী কোনো নোটিশ না দিয়ে চলে গেছে, পরে ইমেল করে পাঠিয়েছেন, আমি দুঃখিত চলে আসতে বাধ্য হলাম। আমি যে এই প্রতিক্রিয়াটার পিছনে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আরটা যখন আমাদের পুরনো প্রভু ব্রিটিশ উপনিবেশ বা তারা কি ভূমিকা পালন করছে এটাও আপনাকে দেখতে হবে, আমেরিকানরা কি করছে সেটাও দেখতে হবে। ব্রিটেন এমন একটা দেশ যেখানে বিদেশিরা রেগুলার আশ্রয় পেত, ঊনবিংশ শতাব্দীতে কার্ল মার্কসের মতো লোক সেখানে আশ্রয় পেয়েছে। জার্মানি থেকে টেলিগ্রাম যখন করা হয়েছে তাকে ফেরত দিন, ব্রিটেনের প্রধানমন্ত্রীরা তখন তাকে বেঞ্জামিন ডিসরেলির আমলে ফেরত দেননি। তা আমাদের দেশের বহু রাজনৈতিক আশ্রয় প্রার্থী শরণার্থী বিদেশে আছেন। প্রধানমন্ত্রীর সন্দেহের কথা যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন সেটাই বলছি। হ্যাঁ, আমার মনে হয় সংখ্যার পিছনে সেই কারণটাও আছে। যারা বিদেশে আছে তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারে, সেই সম্ভাবনা আছে। ব্রিটিশরা আফগান যুদ্ধের পর যাদেরকে লাহোরে না 20 বছর রেখেছিল তাদেরকে গিয়ে আবার রাজা বানিয়েছিল। ব্রিটিশদের পুরনো অভ্যাসটা আছে। আমাদের প্রধানমন্ত্রী ইতিহাস অল্প স্বল্প হলেও তো পড়েন, সেই জন্য সম্ভবত তিনি সেখান থেকে ঐতিহাসিক সূত্র ধরে বলেছেন হয়তো ব্রিটেনে আমাদের দেশের যে রাজনৈতিক নেতারা আশ্রয় নিয়ে আছেন বা বেড়াতে গিয়েছেন, সম্ভবত প্রধানমন্ত্রী তার কোন রকমের যাকে বলে আভাস পেয়েছেন। তিনি সরাসরি বলেছেন যে লন্ডন থেকে চক্রান্ত করছেন বেগম খালেদা জিয়া। হ্যাঁ, তিনি সরাসরি বলেছেন, এটা আমি শুনিনি যেহেতু আমি নিয়মিত খবর শুনি না, কিন্তু এটা যুক্তিসঙ্গত তার পক্ষে বলা। জি, আপনি মনে করছেন যে তার পক্ষে বলা, এটি তার পক্ষে বলা এটা অযৌক্তিক নয়, এবং বিদেশিরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা অস্বাভাবিক নয়। কারণ বিদেশিরা বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ মনে করে না বটে, কিন্তু বাংলাদেশের প্রতি তাদের আস্থা যে স্বাভাবিক কম। বলে কি দি থার্ড ওয়ার্ল্ড নিডস ইটস উইকলি ডোজ অফ ক্রাইসিস, তারা বাংলাদেশে একটা ক্রাইসিস তৈরি করতে চায়। স্যার আমি আপার কাছে এই প্রশ্নটি নিয়ে আসতে চাই, কিন্তু আপনার মতামত একটু শুনে রাখি যে যুক্তরাজ্য যে আবার হঠাৎ করে বললো যে আমরা 280তম দিন অবরোধ পার করছি কারণ বিএনপির অবরোধটি এখনো চলছে বলে তারা একটা মানে তাদের অ্যালার্টে এটি ছিল, এটা কি তাদের ভুল নাকি তারা এটা আসলে? আচ্ছা, আপনি জানেন বিএনপির তরফ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, গতকাল বলেছে কি আমরা তো এখন তো হরতাল অবরোধ আর চলছে না, ব্রিটেন মনে করছে কেন? ব্রিটেন এইটা খুঁটিয়ে দেখার প্রয়োজন বোধ করে না। একটা কথা আছে বলে কি, ইন দ্য নাইট অফ আওয়ার ইগনোরেন্স অল কাউস লুক ব্ল্যাক, অন্ধকার গভীর রাত্রে সব গাভীকে কালো দেখায়, কোনটা লাল কোনটা কালো এটা পৃথক করা যায় না। তারা যে আমাদের কোন চোখে দেখে এখনো তারা মনে করে কি 1947 সাল এখনো সামনে আছে না, সেটা তো একটা যথোপযুক্ত কারণ আছে স্যার। তারা তো আসলে আনুষ্ঠানিকভাবে এটা আসলে তুলেও নেয়নি, কাল আনুষ্ঠানিক একটা ঘোষণা আমরা পেলাম, এর আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে আর বলা হয়। হ্যাঁ, ব্রিটেনের রাষ্ট্রদূত ছাড়াও ব্রিটেনের কম গোয়েন্দা তো আমাদের এখানে নাই, আমাদের মিডিয়াতে তাদের গোয়েন্দা আছে, আমাদের সমাজে তাদের গোয়েন্দা আছে, তারা খবরটা নেয় না। সেই প্রশ্নটি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনাকেও করতে চেয়েছিলাম যে ব্রিটেন আসলে এটি এরকম কেন করলো, আর আপনি বিচারহীনতার কথা বলছেন। আমার অরিজিনাল প্রশ্নটি হচ্ছে এরকম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি, দ্রুতই অগ্রগতি জানাতে পারবো, আর একটু অপেক্ষা করেন। সেটা হচ্ছে 2 বিদেশি নাগরিক সহ প্রতীক হত্যাকাণ্ডগুলি সম্পর্কে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা যখন খুব কাছাকাছি চলে এসছে বলেন, তখন আপনার কাছে এই মন্তব্য শুনতে চাই। দুঃখজনকভাবে এই কথাটা বলতেই হয় খালেদ, যে আমরা তো অনেক হত্যাকাণ্ডের ব্যাপারে অনবরত এই কথাগুলি শুনে এসেছি, যে 24 ঘন্টার মধ্যে আমরা জেনে যাচ্ছি, 48 ঘন্টার মধ্যে জেনে যাচ্ছি, আর বেশি দিন লাগবে না, খুব কাছাকাছি প্রণিধানযোগ্য প্রমাণ আমাদের কাছে চলে এসেছে। কাজেই একটা অত্যন্ত মানে কথ্য প্রবচন রয়েছে যে যদি ঠকের বাড়িতে খেতে যাওয়া হয় তাহলে হাত যতক্ষণ পর্যন্ত খেয়ে ধোয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না যে খাওয়া হয়েছে। তো আমাদের কিন্তু এই সমস্ত কথা শুনতে শুনতে ওই জায়গায় এসে আমরা পৌঁছেছি যে আসলেই যদি সেটা সেরকম ভাবে প্রকাশে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্বাস করার কোনো উপায় থাকে না। এবং এটার জন্য যদি তারা আমাদের উপরে বিরক্ত হন যে আমরা তাদের উপরে আস্থা রাখছি না, তাদের কথা শুনছি না। এবং এছাড়া আরেকটা ব্যাপারও তো এখানটা ঘটেছে, সেটা হলো যে এক একজন ব্যক্তি সরকারে যারা অত্যন্ত দায়িত্বশীল পদে আছেন, মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা সংশ্লিষ্ট
কর্মকর্তারা রয়েছেন, এক একজন এক এক রকম কথা বলে যাচ্ছেন, একই জায়গায় বসে তারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে যাচ্ছেন। তো এই যে কথাটা একটু আগে আমরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে নিজেদের মধ্যেও বলা বলি করছিলাম যে একটা যোগাযোগের কৌশল থাকবে না সরকারের, এবং সেখানে একটা সমন্বয় থাকতে হবে। তো হয়তো যেটা সলিমুল্লাহ বলেছেন সেটা হয়তো কেন, নিশ্চয়ই সেটার মধ্যে অনেক ঐতিহাসিক সত্যতা আছে, আমাদের অভিজ্ঞতার একটা জায়গা থেকে আমরা সেই বিশ্লেষণগুলি দিচ্ছি, কোনো সন্দেহ নেই সেখানটায়। এবং এটা তো বলার অপেক্ষা রাখে না যে আন্তর্জাতিক বিশ্ব তাদের সুবিধা মতন করে আমাদের চেহারাগুলি দেখতে চায় তারা, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে কি আমরাও অনেক বেশি সহযোগী ভূমিকা রাখছি না এই সমস্ত করে? সেইখানটা আমাদের তো অনেক বেশি সাবধান হতে হবে। আপা, আর 280 দিনের এই ভুলটা কি আসলে মানে এটাও তো একটা, আমি মনে করি যে সেই ভুল বোঝাবুঝির ব্যাপার হতে পারে, কারণ আমাদের নিজেদের মধ্যেই সেদিন কথা হচ্ছিল যে বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের অবরোধ চলেনি, এবং আমরা বিএনপি নেত্রীর কোন ঘোষণাটা শুনেছিলাম যে অবরোধ চলবে বলে তিনি চলেই গেলেন। তিনি কোনোদিনই কিন্তু অবরোধ সম্পর্কে, অবরোধ যে শেষ হয়েছে আর কোনো বক্তব্য রাখেন নাই, বিএনপির পক্ষ থেকেও রাখা হয়নি। এখন যখন আনুষ্ঠানিকভাবে বলছে তখন হয়তো আমরা বিশ্বাস করতে পারি যে তারা এই মানে বাস্তবভাবে তারা করছে না, কিন্তু তাদের ঘোষণার মধ্যে এটা এখন আর নাই, তাদের কর্মসূচিতে এই বিবেচনা আর নেই। ডক্টর সলিমুল্লাহ খান, আমরা যদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানে খুব নিকট অতীতে স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপিদের কথা ধরি, যে প্রণিধানযোগ্য 24 ঘন্টা, তারা তো সবচেয়ে ভালো করে জানেন যে তারা আসলে খুব কাছাকাছি হয়তো নাই, অথবা কাছাকাছি হয়তো আছেন, পরে আমরা দেখি না, অলরেডি 10 দিন পার হয়ে গেছে। তারা এগুলি কেন বলেন? মানে এটি কি সাংবাদিকদের আপাতত বুঝ দেওয়ার জন্য, জনগণদেরকে বুঝ দেওয়ার জন্য, না কেন বলেন? যেমন আমরা খুব কাছাকাছি চলে এসেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে পড়ছে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন অন্তত আরো 1 সপ্তাহ আগে, তখন উনি বলেছিলেন যে আপনারা কিছুদিন, অল্প কিছুদিন সময় আমাদের দেন, আমরা এটা সুরাহা করে ফেলছি। এটি এই শব্দগুলি কেন ব্যবহার করেন আসলে তারা? এটা তো সত্য কথা সুলতান আপা যেটা বললেন, সরকারের মধ্যে যেটাকে ইংরেজিতে বলে কোঅর্ডিনেশন, সেটা তো অভাব আছেই। অর্থাৎ কি বলবে তার যে একটা স্ট্র্যাটেজিক পজিশন, আমাদের কথা আছে না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এখানে প্রধানমন্ত্রী একটা বললেই সবাই সেটাকেই পুনরাবৃত্তি করতে চান, যেন নিজেদের মাথায় বুঝে না বুঝে, সেই একটা বড় সমস্যা। আবার বিরোধী দলেও কিন্তু তার চেয়ে অবস্থা ভিন্ন ছিল না। কাজে এই ক্ষেত্রে আমি কাউকে বেশি এটা কৃতিত্ব দিতে চাই না। এখানে কে প্রতিযোগিতায় একটু বেশি, কে 50 কে 51, সেটা নিয়ে তর্ক করার বিষয় নয়। আসলে আমাকে সমগ্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই, সরকারি ব্যবস্থার মধ্যে, সরকার যার উপরে নির্ভর করে, যাকে আমরা আমলাতন্ত্র বলি, সেটাকে সিভিল বা মিলিটারি, দুই ব্যুরোক্রেসি এখানে মোটামুটি ক্ষমতাসীন। ফলে রাজনীতিবিদরা মাঝে মাঝে হাস্যকর সঙ্গের ভূমিকা অভিনয় করেন। এটা রাজনীতিকে বেশ কিছু পিছনে ফেলে দেয়। আমাদের এই দিক থেকে বলা উচিত, বিদেশিরা যেভাবে আমাদেরকে ব্যবহার করছেন, আমরা নিজেরা তার কারণ হয়ে দাঁড়াচ্ছি। সেই দিক থেকে বলা যায়, যদি কোনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করা না যায়, সেটা জনগণকে বিশ্বাস করলেই হয় যে আমরা সত্যি টেকনিক্যাল এটা পারছি না। এখন বারবার বলছি আমরা কিছুদিন কাছে চলে এসেছি, সেটা কিসের ভিত্তিতে তিনি বলেন, কতটুকু এসছেন? যে ওই যে আমরা যেমন ডাউনলোড করার সময় এত % হয়েছে দেখায়, সেটা যদি দেখাতে শুরু করেন যে ইট ইজ বিং ডাউনলোডেড, নামছে, তো দেখি আমরা অপেক্ষা করতে পারি, তাদের উপর আমরা এটুকু আস্থা রাখতে পারি। আমি আস্থাহীন হতে চাই না। যেমন ধরুন অভিজিৎ হত্যাকাণ্ড, যখন প্রায় 4 মাস আগের ব্যাপার, তো সেটা হওয়ার পরে তাদের কয়েকজনকে তারা 4 মাস বা 5 মাস পরে গ্রেপ্তার করতে পেরেছে, অন্তত তার এভিডেন্স তারা দিয়েছে। এই জন্য বলছি যে একবারে সম্পূর্ণ হতাশ হওয়া যাবে না। কিন্তু এখানে আমি একটু থামাই, মাঝখানে আসি। গ্রেফতার করেছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে তারা কি করছেন না করছেন, আমরা তো শুধু গ্রেফতার দেখতে চাই না। আমাদের যে উদ্দেশ্যটা থাকে কিংবা আমাদের যে আকাঙ্ক্ষাটা থাকে, সেটা হলো যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সত্যিকার অর্থে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে শাস্তিটা পাক, সেটা কিন্তু কখনোই ঘটছে না। সেটা তো পরবর্তী পদক্ষেপ। আমরা প্রথমে বলছিলাম এটা কে হত্যা। এখন ধরুন এই যে 2 বিদেশি হত্যাকাণ্ড হয়েছে, সে বিষয়ে প্রথমে 2টো মোটিভ নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। একটা হচ্ছে এগুলি সাধারণ অপরাধ কিনা, নাকি এগুলি রাজনৈতিক অপরাধ। এখন মনে হচ্ছে পুলিশ এবং সরকার প্রশাসন সবাই একটা উপপাদ্য নিয়ে শুরু করেছেন যেগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড, না হলে এদের বিরুদ্ধে কারো ব্যক্তিগত ক্ষোভ থাকার কথা নয়। এবং জাপানি নাগরিককে নিয়ে আরো একটা ক্ষুদ্র নাটকের মধ্যে হলো যে জানা গেল যে তিনি ধর্মান্তরিত হয়েছেন, এবং সেই জন্য তার দেশে তার পরিবার তাকে নেবে না। আমরা পুরো সত্য এখনো জানি না। এবং এতদিন পরে তাকে রংপুরে দাফন করা হলো, এবং ইটালিয়ান নাগরিককে আজকে একটা ফ্লাইটে করে ইটালি পাঠিয়ে দেওয়া হলো 16 দিন পর। এ থেকে বোঝা যাচ্ছে যে ঘটনার মধ্যে অন্য দিক আছে। এটা রাজনৈতিক দিক, এই হাইপোথেসিস বা এই উপপাদ্য খানিকটা সঠিক মনে হচ্ছে।
এই কারণেই সরকারের তরফ থেকে যখন হাইপোথেসিসটা দিয়ে শুরু করা হলো, তাহলে কাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য করা হচ্ছে, ন্যাচারালি এটা বোঝা যাবে। সরকার যে অবস্থায় আছে, সরকার বলছে আমরা সংকটে নেই, শান্তিতে আছি। এখন যারা এটাকে সংকটাপন্ন বলে প্রমাণ করতে পারলে লাভবান হবেন, সুতরাং তারাই করছেন। এইটা হচ্ছে আমাদের প্রথম প্রতিবাদ্য, কিন্তু প্রতিবাদ্যটা শুদ্ধ নাও হতে পারে। আমি একটা সাধারণ উদাহরণ দেই। ভিয়েতনাম যুদ্ধের সময় এরকম মার্কিন দেশে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী আন্দোলন যারা করছিল, তারা একবার পরিহাস করে বলেছিল যে তৎকালে ছিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন হেনরি কিসিঞ্জার, নিক্সনের আমলে। বলা হয়েছিল তাকে ফিলাডেলফিয়ার, আপনার এই পেনসিলভেনিয়াতে একটা শহরের নাম হচ্ছে হ্যারিসবার্গ, ওটা তার রাজধানী। ওই হ্যারিসবার্গের 7 জন খ্রিস্টান ক্যাথলিক পাদ্রী এবং আর 2-1 সিভিলিয়ান মিলে তারা একটা ষড়যন্ত্র করেছিল। বলেছিল এইভাবে সিটিজেন্স অ্যারেস্ট, ইংরেজি যাকে বলে, অর্থাৎ তাকে আমরা ঘেরাও করব। আমাদের দেশে তখন ঘেরাও আন্দোলন হচ্ছিল, সেটাকে এফবিআই রূপান্তরিত করেছিল, কিসিঞ্জারকে তারা কিডন্যাপ করার চেষ্টা করেছে, একটা শব্দকে ব্যাখ্যা করে অন্যরকম করে, এবং তাদের বিরুদ্ধে প্রসিডিংস ড্র করা হয়েছিল, বিচার হয়েছিল। পাকিস্তানি একজন নাগরিক ইকবাল আহমেদ সেখানে আসামি ছিলেন। পরে 1972 সনের এপ্রিল নাগাদ তারা মুক্তি পান। আমি এই জন্য বলছি যে রাজনীতিকে অনেক সময় ঘুরিয়ে ব্যাখ্যা দিয়ে অনেক জটিল করে তোলা যায়। কিসিঞ্জারকে যেখানে তারা জনগণের প্রতিবাদ জানাবার জন্য ঘেরাও করতে চেয়েছিলেন, সেটাকে তারা নাম দিয়েছে কিডন্যাপ করতে চেয়েছিলেন। এখন এইখানে যারা করেছে, বিদেশি নাগরিক যারা হত্যা করেছে, যেমন সৌদি আরব রাষ্ট্রদূতের একজনকে, খালাফকে হত্যা করা হয়েছিল, পরে এদের শাস্তি হয়েছে, সত্য বিচার কি হয়েছে আমরা জানি না, বিচার হয়েছে কয়েকজনকে ছিনতাইকারী হিসেবে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এখন এই যে এটা কি ছিনতাইকারীরা করেছে না এটা রাজনৈতিক অপরাধী করে? যদি ধরেন ছিনতাইকারী না করে থাকে, অন্য কোনো অপরাধ না হয়ে থাকে, তাহলে এটা রাজনৈতিক অপরাধ হয়েছে। কারা করলো এটা? এবং এখানে বোধহয় সত্যতা আছে কিছুটা, যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা জানান দেওয়া যে না, যেটা আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আমি আসলে এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম। এখন হচ্ছে যে সবচেয়ে বড় যে তর্কের জায়গাটা আসছে, যে কেউ বলছেন দেশে জঙ্গি আছে, কেউ বলছেন দেশে জঙ্গি নাই। সরকার বলছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধই ঘোষণা করেছেন এবং সেই যুদ্ধে তারা কিছুটা জিতেছেন, কিছুটা হেরেছেন। আমরা জানি না যে আগের সরকার আরো বেশি তাদেরকে মদত দিয়েছে। এই জঙ্গিদের মোকাবেলায় আমাদের সরকারের ভূমিকা এবং সরকার যা করছে তা নিয়ে আপনাদের মূল্যায়ন আমি একটু শুনতে চাই। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি, এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সাথে আমাদের জঙ্গিদের কোনো সম্পর্ক, সেটিও যদি আপনারা একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপা একটা ভালো খবর দিতে পারি, সেটা হচ্ছে যে গাইবান্ধা যে শিশু সৌরভকে গুলি করে যে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন, তাকে আজকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে। আমরা বার্তাকক্ষ থেকে সর্বশেষ খবর এটি শুনলাম। আপা, আপনার কাছে যেটি জানতে চাইছিলাম বিরতির আগে, যেটি স্যার সলিমুল্লাহ খান আপনার কাছ থেকেও জানতে চাইবো, যে জঙ্গি অস্তিত্ব বারবার অস্বীকার করছে দেশে, কিন্তু জঙ্গি তৎপরতা রয়ে গেছে। এই জঙ্গিদের ফাইট করার ক্ষেত্রে আমাদের সরকারের বর্তমান অবস্থাকে আপনি কি রকম মূল্যায়ন করেন? আমি প্রথমে বলতে চাই যে বর্তমান সরকার কিন্তু যথেষ্ট স্পষ্ট ভাষায় এবং দৃঢ়তার সঙ্গে জঙ্গি বিরোধী একটা ভূমিকা নিয়েছে। হ্যাঁ, যেখানে কথাই হোক কাজেই হোক, সেখানে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে জঙ্গিবাদ সেইটা নির্মূল করার ব্যাপারে সরকারের সমস্ত এফর্টও যথেষ্ট হচ্ছে কিনা। যদি ধরেও নেই যে সরকার তার সর্বোচ্চ যে এফর্টটা সেইটা এখানে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু যে বিষয়টা আমার সবসময় অ্যানালিসিসে চলেও আসে, যে বহুদিন ধরে এই জঙ্গিবাদকে তো রাষ্ট্র পৃষ্ঠপোষকতা এখানে ছড়াতে দেয়া হয়েছে। তো তার ফলে তারা হয়তো প্রত্যেকটা জায়গায় সংগঠিতভাবে সেরকম দৃশ্যমান অবস্থার মধ্যে নাই, কিন্তু বিভিন্ন জায়গায় তো তারা ঢুকে গেছে, আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে তো তাদের একটা প্রভাব আমরা দেখতেই পাই। সেটা তো খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে। এবং যারা এই যে আন্তর্জাতিক জঙ্গি বাহিনী যে রয়েছে কিংবা জঙ্গি চক্র রয়েছে, এদের সঙ্গে যে এদের কোথাও না কোথাও মাঝে মাঝে যোগাযোগ ঘটে, আদান প্রদান হয় চিন্তার, এবং ওখান থেকে তারা কিছু কিছু নির্দেশ পায়, এই কথাগুলি তো একেবারে উড়িয়ে দেওয়ার মতন না। এই ব্যাপারে কিন্তু আমাদের নিজেদেরও কিছু কিছু যেটাকে বলে ফাইন্ডিংস আছে, সেটাও আমরা দেখেছি। এছাড়াও ওদের কার্যকারণ কিংবা ওদের যে সমস্ত কর্মকাণ্ড তারা করে থাকে, সেখানটায় তো দেখাই যায় যে তাদের এটার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর এগুলির বিস্তারে বা এগুলির প্রতিহত করাতে, বা মানে এই ইতি বা নীতি কোনো দিকে আপনি এদের মানে ভূমিকা দেখেন? আমাদের রাজনৈতিক দলগুলি কি জঙ্গিবাদের প্রসারে বা
থামাতে সাহায্য করছে? হ্যাঁ, আবারও এই কথাটা দিয়ে শুরু করতে হয় যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে একটা এত সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি হয়ে গেছে, একে অপরকে ঘায়েল করার জন্য, একে অপরকে নির্মূল করার জন্য যে কোনো জায়গায় কিন্তু তারা তাদের যে মিত্রতা কিংবা জোটবদ্ধ হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। নয়তো যেটা বিএনপি যে দলটা নিজেদেরকে বলে যে একজন মুক্তিযোদ্ধা সেই দলটাকে প্রতিষ্ঠা করেছে, সেই দল কি করে জামাতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করে। এবং শুধু তো জামাতে ইসলামী না, নানাভাবে তো ধর্মীয় এই যে উগ্রবাদ কিংবা যেটাকে আমরা বলি যে জঙ্গিবাদ, সেটাকে তো ব্যবহার করার চেষ্টা করেছে রাজনৈতিক শক্তিগুলি একে অপরের বিপক্ষে। কখনো কখনো তাদেরকে প্রশ্রয় দিয়ে চুপচাপ কাজ করতে দিয়ে, কখনো কখনো প্রকাশ্যে তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজে সেখানে তো তারা অবশ্যই ভীষণভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে রাজনীতিতে। স্যার, সরকার ও জঙ্গিবাদ, আন্তর্জাতিকতা, রাজনৈতিক দল, আমরা সকলে জানি হ্যারল্ড উইলসন বলে এক ব্রিটিশ রাজনীতিবিদ ছিলেন। তিনি বলতেন যে রাজনীতিতে এক সপ্তাহ সময় অনেক দীর্ঘ সময়। আপনি প্রথমে যে খবরটা দিয়ে শুরু করলেন, আমি সেটার থেকে শুরু করতে চাই। এই এমপি লিটনকে গ্রেপ্তার করার জন্যে এক সপ্তাহ কেন 2 সপ্তাহের মতো সময় যে ব্যয় করলো সরকার, এটা একটা অপচয়, এটা অনেক দীর্ঘ সময়। অনুরূপভাবে আমি বলবো যে জঙ্গি প্রশ্ন যেটা বলছেন, এইখানেও সরকারের নীতির মধ্যে মাঝে মাঝে অসামঞ্জস্য দেখা যায়। এই জন্য যে শাহবাগে যে প্রতিবাদ আন্দোলন ছাত্র এবং যুবকরা শুরু করেছিলেন, সেইটাকে থামাবার জন্য যারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত তারা যে স্ট্র্যাটেজি নিয়েছেন, আমাদের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া সেই স্ট্র্যাটেজিতে পা দিয়েছিলেন। তিনি বলেছিলেন নাস্তিক ছেলেপিলে। এখানে নাস্তিকতার প্রসঙ্গ আসবে কি জন্য? সম্পূর্ণভাবে এটা একটা অযৌক্তিক কাজ। এখন রাজনীতিতে এই চক্রটাকে, যেটাকে আমরা বলি যে ফ্যানাটিক চক্র, আমরা যেটাকে ধর্ম উন্মাদনা নিয়ে যারা রাজনীতি করতে চান, সেটা রাজনীতি নয়, কিন্তু তারপরেও সেটা তো শোনার মতো মানুষ আছে এই দেশে, এটা তো আপনার জানতে হবে। সেই কারণে তারা এটাকে ব্যবহার করে। নাহলে বেগম যে ওই কথাটা বলতেন না সিঙ্গাপুর থেকে এসে যে একটু নাস্তিক ছেলে পেলে। অর্থাৎ এই জিনিসটা আমি বলি আমাদের রাজনীতির মধ্যে এই ভুলটা কোথায় রয়েছে বলি। যেমন আফগানিস্তানে যখন রাশিয়ানরা আসলেন, আমি খুব সংক্ষেপে বলবো, তখন মার্কিনরা তখন সারা পৃথিবীতে জিহাদ প্রচার করা শুরু করলেন। সেখানে সুদান থেকে লোক আসা শুরু করলো, আলজেরিয়া থেকে লোক আসা শুরু করলো, সারা পৃথিবী থেকে বিমান ভর্তি ভর্তি করে লোক পাকিস্তানে আনলো। তাদেরকে দিয়েই আপনার তালিবান, মুজাহিদ এগুলি করা হয়েছিল। তখন একটা গণনা বলি, ওসামা বিন লাদেনের সাথে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন সাংবাদিক হিসেবে একবাল আহমেদ, যার নাম আমি বলেছি। তখন 1990 সন নাগাদ ওসামা বিন লাদেন কিন্তু আমেরিকার বিরুদ্ধে ঘুরে গেল। 1998-তে ডেভিড বার্সামিয়ার নামে আমেরিকার একজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে ইকবাল আহমদ বলেছিলেন, ওসামা বিন লাদেন ইজ এ সাইন অফ থিংস টু কাম। ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত দেখা যায়। এটা হচ্ছে যেটাকে 9/11 বলি, তার 3 বছর আগে। এবং ইকবাল যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সবই ঘটেছে। কারণটা কি জানেন? উনি বলেন টেররিস্ট হ্যাভ এ টেন্ডেন্সি টু চেঞ্জ দেয়ার নেচার, টু চেঞ্জ দেয়ার সাইট। মানে হলো তারা আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে। কেন বলেছে? আমেরিকানরা তাদেরকে যখন ডেকে এনে বলেছে, যদি কোনো বিদেশি সেনাবাহিনী তোমার দেশে দখল করে তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা তোমার জন্য ফরজ। এটা আমেরিকানরা প্রচার করেছে। এখন ওসামা বিন লাদেন দেখলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশ সৌদি আরব দখল করে আছে, তখন সে তার বিরুদ্ধে 1990 সনে ফিরে গেল। আমি কথাটা এই জন্যই বলছি, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা যে কি পরিমাণ বিপজ্জনক সেটা মার্কিনরা কেন শিখতে পারছে না? কারণ তাদের মার্কিনকে দেখে তো আমরাও শিখছি। এক্স্যাক্টলি, আমি বলছি আমরা সেটা অনুসরণ করছি। ওসামা বিন লাদেনকে রাজনীতিতে প্রমিনেন্ট করেছে। ওসামা বিন লাদেনের বয়স কত জানেন? আমার বয়সের সমান, মাত্র 1957 সনে তার জন্ম। সেই লোককে আমেরিকানরা তৈরি করেছে, সে একজন রাজপুত্র। এবং সে যখন তার দেশের মধ্যে মার্কিন সেনা দেখেছে, তখন সে আমেরিকানদের সাথে বিরোধ করেছে। আমি বলছি এই জন্য তাকে কন্ট্রোল করা যায় না। রাজনীতিতে ধর্মকে টেনে আনার বিপদ হচ্ছে ঠিক ওই জায়গায়, যারা টেনে আনে সেটা তাদেরকে সংহার করে। এবং জেএমবির ঘটনা আমরা জানি, এটা মানুষের স্মৃতি এত দুর্বল হলে চলবে না। বেগম জিয়া সরকারের আমলেই তাদের স্ফূর্তি, তখনই তাদের একজন মন্ত্রী নিজামী সাহেব কি বলেছিলেন, এগুলো মিডিয়া সৃষ্টি। এবং তারপরে তারাই বাধ্য হয়েছে আন্তর্জাতিক এবং জাতীয় চাপে ওদেরকে বিচার করে তারাও আওতার বাইরে চলে গিয়েছে। আমি মনে করি এখন আমাদের দেশে ধরেন যারা এখন সরকারে আছে, তাদেরকে দুর্বল করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য, তার দেহমূর্তি নষ্ট করার জন্য যদি এই প্রশ্রয় দেওয়া হয়, এটা কোনো আমি মনে করি নতুন কাজ নয়। এটা হচ্ছে, এটা দেশে জঙ্গি নেই এটা বলে সরকার কি উদ্দেশ্য পূরণ করতে পারছে আমি জানি না, আছে। কিন্তু এদের শক্তি কতটুকু, এবং তাদেরকে আমি বলি তাদেরকে সহায়তা করছে সরকারের বিভিন্ন নীতি। কেন বলছি?
আমাদের দেশে এই কথা স্বীকার করতে হবে যে আপনাকে বিপুল পরিমাণে উন্নতি বেড়ে গেছে, উন্নতির সাথে সাথে দুর্নীতিও বেড়ে গেছে। এবং এই দুর্নীতি বাড়ার ফলে কিছু মানুষ আছে যারা নৈতিকভাবে এর প্রতিরোধ করতে চায়, কিন্তু সেরকম সুস্থ ধর্মনিরপেক্ষ রাজনীতি না থাকলে হয় কি, মানুষ ওই ধর্মীয় রাজনীতিবিদদের কাছে চলে যায় বা সেই জঙ্গিদের দিকে তারা আশায় তাকিয়ে থাকে। এই ঘটনাটা দেশে বর্তমানে ঘটছে, যাকে বলা হয় দীর্ঘমেয়াদে, ইন দ্য লং রান। এখন আপনি বলতে পারেন ইন দ্য লং রান উই আর অল ড্যাড, আমরা সকলেই মরে যাব, কিন্তু তারপরে আমাদের দেশ তো থাকবে। বর্তমানে আমি এই জন্য বলছি, সরকার মুখে বলতেছেন কি দেশে, একবার বলছে জঙ্গি আছে তাদের স্থান নেই, একবার বলে জঙ্গি নেই, এগুলি সরকারের ভিতরের সিদ্ধান্তহীনতা প্রকাশ করে। 2 নম্বর, সরকারি দল এবং সরকারি সমর্থক বাহিনীর যে আচরণ এবং ব্যবহার, তাতে কিন্তু জঙ্গিরা পরোক্ষভাবে সাহায্য পাচ্ছে। এটি মানে এটি একটু ব্যাখ্যার দাবি রাখে। আমরা কি একটা বিরতি নিয়ে শুনবো যে আপনি কেন বলছেন যে সরকারি বাহিনী ব্যবহারে জঙ্গিরা পরোক্ষভাবে সুবিধা পাচ্ছে? সুলতান আপার কাছেও এটি আসলে শুনতে চাইবো যে সরকারের কোনো কারণে কোনো কাজে আসলে জঙ্গিরা উৎসাহ সুবিধা এগুলি পাচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি বলছিলেন যে সরকারের আচরণে কিভাবে জঙ্গিরা প্রশ্রয় পায়। সরকার একটা কথার কথা নয়, সরকার মানে হচ্ছে শক্তি, যার মধ্যে আমলাতন্ত্রও জড়িত। তার মধ্যে এমনকি বলতে গেলে আপনারা মিডিয়ারাও যদি সরকার গঠন করেন নাই, আমি বলছি আমাদের যেটাকে সিভিল সোসাইটি বলা হয় সেইটা এবং স্টেট সব মিলে আমাদের আচরণটা কি। সমাজে যদি আমরা মৌলিক সংস্কার চাই, দীর্ঘদিন ধরে আমাদের সমাজে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে। আপনি যদি সেই সমস্ত প্রশ্ন উত্থাপন করেন, তখন অনেক সময় আপনি মনে করেন কি যারা পশ্চাৎপদ চিন্তা করে তারা উৎসাহিত হবে, এই জন্য আপনি কোনো কোনো কথা বলেন, চাপিয়ে রাখেন। কিন্তু আমি সেই দিকে যাই নাই, আমি শুধু বলছিলাম যে দেশে যখন নতুন ধন সঞ্চয় হয়, তখন মানুষের মধ্যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সাম্য তৈরি করবো, সেটার বদলে বৈষম্য তৈরি হয়। বর্তমানে দেশে বৈষম্য আপনি বলুন ক্রমবর্ধমান নাকি স্থির না ক্রমহ্রাসমান। যখন এই ক্রমবর্ধমান বৈষম্য হয়, সেই বৈষম্য কিভাবে হচ্ছে? কিছুটা আইনসম্মত পথে হচ্ছে, কিছুটা আইন বহির্ভূত পথে হচ্ছে। এই সময়টাকে আমি বলি টালমাটাল অবস্থা। এই সময় সমাজে কিছু কিছু মানুষ এই নীতিগতভাবে এই দুর্নীতির প্রতিবাদ করতে চায়, কিন্তু যদি সমাজে প্রতিবাদের পথগুলো আপনি বন্ধ করে দেন, আমরা বলি কি ফ্রিডম অফ, আমাদের বলতে পারে মুভমেন্ট, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এবং ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এগুলো যদি সমাজে যে কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, নানা কারণে, তখন দেখা যায় কি সমাজে এক ধরনের বদ্ধ আবহাওয়া তৈরি হয়। আমি সেই জন্য বলছি সরকারের সাহায্যটা পরোক্ষ অর্থে যে সরকার নিজেও জানে যে তার নিজের দলের মধ্যে হত্যাকাণ্ড হচ্ছে, চাঁদাবাজিকে কেন্দ্র করেই হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলাদলি ইস্যুকে কেন্দ্র করেই হোক, এবং ধন সম্পদ সঞ্চয়ের যে প্রক্রিয়া তৈরি হচ্ছে, আমরা জানি কয়েকদিন সরকারি দল করলে কি পরিমাণ সম্পদের মালিক হয়, কি অথবা আমি বলি ব্যুরোক্রেসির মধ্যে অনেকে যে কি কি পরিমাণ সম্পদের মালিক হচ্ছে এটা তালিকা করা হোক। এমনকি আমাদের, আমি বলবো আমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সমস্ত আইনজীবী আছে তাদের ট্যাক্স রেকর্ড দেখা হোক, তাহলে সবকিছু দেখবেন যে সমাজে কোথায় কোথায় নীতি দুর্নীতি আছে সেগুলো কিছু করা হচ্ছে না। এর ফলে হচ্ছে কি সমাজে এক ধরনের নৈতিক প্রতিবাদ জমা হয়। ইরানে যেটা হয়েছিল বিপ্লবের আগে, লোকে খেয়াল করছিল, এটা বললে আপনি আমাকে মৌলবাদী বলতে পারেন। ইরানে আলী শরীয়তি বলে একজন সমাজতাত্ত্বিক ছিলেন, যিনি নির্বাসনে চলে গেছিলেন শাহের আমলে, তাকে লন্ডনে হত্যা করা হয়, মানে 1973 সনে। কিন্তু পরবর্তীকালে ইরানের বিপ্লব যখন ঘটেছে, তখন খোমেনির নামের সাথে দ্বিতীয় যে নাম উচ্চারিত হয়েছিল সেটা ডক্টর আলী শরীয়তির নাম। তিনি কি করেছিলেন? তিনি এক ধরনের ইসলামিক কথার সাথে সাথে ফ্রান্স ফানোর মতবাদকে মিশ্রণ করেছিলেন। আমি বলছি এই হচ্ছে বিপদটা, যে কাজটা ঐতিহাসিকভাবে আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ বামপন্থীরা করেছে, সেটাকে যদি আপনি স্তব্ধ করে দেন অথবা তাদেরকে ইন্টিগ্রেট করে নেন ধন প্রক্রিয়ার সাথে, তাহলে সমাজের নৈতিক প্রতিবাদের জায়গাটা শূন্য থাকে। এখন যাদেরকে জঙ্গি বলছেন তারা সেটার পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারছে না, এটা তাদের দুর্বলতার জন্য। কিন্তু দুর্বলতা করতে পারলে, যেমন ধরুন যে সমস্ত নিষিদ্ধ দল আছে তারা যে কথা প্রচার করে তার মধ্যে এই ইঙ্গিতটা পাওয়া যায়। তাদের প্রধান হাতিয়ার হচ্ছে এই দুর্নীতি। এখন আপনি বলুন বুকে হাত দিয়া যে আমাদের দেশ দুর্নীতিমুক্ত, আমাদের দেশ শঙ্কামুক্ত, তাহলে কিন্তু বিদেশিদের ষড়যন্ত্র আপনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারবে না। আপা, রাষ্ট্র কিভাবে সহায়তা করছে বা উৎসাহ দিচ্ছে? এটা তো সলিমুল্লাহ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং সুন্দর করে একটা তাত্ত্বিক বিশ্লেষণ এখানে উপস্থাপন করলেন। আমি যেভাবে বিষয়টাকে দেখি আমার দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে, সেটা হলো যে এখানে কিন্তু রাষ্ট্র প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে এই বিষয়টাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কিভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছে? যে তাদের একটা পারসেপশন, তাদের একটা ধারণা তৈরি হয়েছে, সেই ধারণার থেকে তারা মনে করে যে তারা যদি অনেক বেশি ধর্মনিরপেক্ষতার কথা বলে, অনেক বেশি যদি যে কথাগুলি সলিমুল্লাহ বলেন যে বাক স্বাধীনতা দেয় মানুষকে, মানুষকে মেলামেশার সুযোগটা দেয়, কিংবা সেখানটায় কথা বলার
যে কিংবা অ্যাসোসিয়েশনের মধ্যে দিয়ে সাংগঠনিক শক্তি অর্জন করে যদি সেখানটায় তাদের দেশের অংশগ্রহণ করার যে বিষয়টা সেটা যদি থাকে, তখন দেখা যাবে যে তাদের ক্ষমতার যে ভিত্তিটা সেটা তারা একটুখানি নড়বড়ে হয়ে যাওয়ার বিষয়টা দেখছে। তার একটা কারণ হলো এখানে কিন্তু সলিমুল্লাহ অনেক কিছুই বলেছেন, আরেকটা কথা আমি এখানে যোগ করতে চাই তার সঙ্গে, সেটা হলো যে আমাদের দেশ কিন্তু অনেকদিন সামরিক শাসনের অধীনে থেকেছে, সামরিকায়ন ঘটেছে একটা সামাজিক চিন্তার, এবং সেখানটা হয়েছে কি জনগণকে ক্ষমতার ভিত্তি দেখার, জনগণের মুক্ত যে একটা পরিবেশ সেটার মধ্যে দিয়ে নিজেদের উত্থানকে দেখার থেকে অনেক বেশি কিন্তু তারা নির্ভরশীল হয়ে গেছে, যেটা সলিমুল্লাহ অনেক আগে বলেছিলেন, আমলাতন্ত্রের রূপে, সিভিল এবং মিলিটারি দুইটারই। এবং তার ফলে যেটা হয়েছে, তারা যে সমস্ত বিষয় দিয়ে মানুষের মুখটাকে বন্ধ করে দিতে চাইছে, যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হলে তুমি এইভাবে যদি আসতে পারো, এবং সেখানে আসার পথে কিন্তু আরো অনেক কিছু তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। প্যাকেজ যেটা আসছে সেটা চূড়ান্তভাবে এসে কিন্তু আর দুর্নীতির বিরুদ্ধে কথা হচ্ছে না, সেটা চলে যাচ্ছে অন্যদিকে, কিন্তু ওই মূলাটা দেখিয়ে দেখিয়ে তাদেরকে ওইদিকে নিয়ে আসা হচ্ছে। এবং তার ফলে যেটা দাঁড়িয়েছে যে সরকারও সেইটাকে একটা শক্তির ভিত্তি নিজের মনে করছে, করে আমি যে প্রশ্নটা সবসময় করি, আরো সহজভাবে বলি খালেদ, যে কেন আমাদের দেশের রাজনীতিকরা এটা বিশ্বাস করেন না যে আমি যদি মুক্তিযুদ্ধের চেতনা থেকে এক বিন্দুও নড়ি আমি ক্ষমতায় যেতে পারবো না। তার পরিবর্তে তারা কি চিন্তা করেন যে যত বেশি আমি ধর্মকে আশ্রয় করে কথা বলবো তত বেশি আমি ক্ষমতায় থাকতে পারবো, যেতে পারবো, টিকতে পারবো। তো এই জিনিসটার মধ্যে দিয়েই তো তাদের আচার আচরণ বিশ্বাসের মধ্যেই কিন্তু এটার প্রশ্রয় চলে এসেছে। স্যার কি একটু 30 সেকেন্ড বলবেন যে আপার এই উপবাদের সাথে আপনি একমত কিনা, যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি মনে করে যে ধর্ম থেকে যদি এক চুল এদিকে আমি সরে গেছি বলে মনে করে তাহলে আমি জনগণ থেকে পতিত হব, কিন্তু মুক্তিযুদ্ধ থেকে অনেকখানি সরলো আমার আসলে তেমন কিছু একটা আসবে যাবে না, ঝুঁকি নাই। এটা খানিকটা মাও সেতুংয়ের কথা দিয়ে বলতে হয়, জনগণের লেজুর বৃত্তি করা এক জিনিস, জনগণকে নেতৃত্ব দেওয়া আরেক জিনিস। জনগণের মধ্যে অনেক ধরনের চিন্তা আছে যেটাকে আমরা মনে করি বোধহয় আমাদের একেবারে মুক্তির পথে নিয়ে যাবে, সেটা না। জনগণের চিন্তার সাথে আমাদের রাজনৈতিক দলের চিন্তাকে যদি আপনি তুলনা করেন তাহলে দেখা যাবে যে অনেক সময় রাজনৈতিক দল জনগণের চিন্তা লেজুর বৃত্তি করছে, তাকে নেতৃত্ব দিচ্ছে না। আপনার 30 সেকেন্ডের বেশি বলা যাচ্ছে না। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটা অন্য প্রসঙ্গে যেতেই হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি আসলে তার যে নিজ জন্মস্থান অষ্টগ্রামে গিয়ে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তিনি বলেছেন যে আজকে রাজনীতি ব্যবসায়ীদের পকেটে ঢুকে গেছে, এটি আমাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় এবং আমাদের এর কাছ থেকে মুক্তি পেতে হবে। আপনাদের কাছ থেকে এই বিষয়ে একটু পর্যালোচনা এবং বিশ্লেষণ একটু শুনবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আপা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে ব্যবসায়ীদের, আপনারা টিআইবি এবং অন্যান্য সিভিল সোসাইটি অনেকদিন ধরে বলে আসছেন যে ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে, কিন্তু এটাকে কলঙ্কজনক অধ্যায় কেন রাষ্ট্রপতি বলছেন? কোনো না কোনো পেশার কাছে, এটা যদি সাংবাদিকদের কাছে চলে যেত তাহলে কি ভালো হতো? আইনজীবীদের কাছে, সামরিক শাসকদের কাছে, আমলাদের কাছে, কার কাছে গেলে ভালো হতো? ব্যবসায়ীরা? না, আমার মনে হয় না যে ব্যবসায়ীদের, যারা ব্যবসায়ী কিন্তু আবার রাজনীতি করেন সেরকম তো অনেক আগের থেকেও অনেকে আছে যে বড় ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছে কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু রাজনীতিটা তাদের মূল কাজ। সেরকম মানুষ যদি হয়, আমার মনে হয় না যে সেরকম কোনো অবস্থাকে তিনি কলঙ্কজনক বলে বলতেন। এখন যে কথাটা তিনি বলেছেন, যেটা টিআইবি তাদের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছে, আমরা আমাদের পক্ষ থেকে অনেক সময় বলি যে সেখানে এমন এমন ব্যবসায়ীরা যাচ্ছেন যারা ব্যবসায়িক উদ্দেশ্যটাকে ওখানে মুখ্য করে তোলেন। এবং আজকে যেখানে ব্যবসায়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জনস্বার্থের সম্পর্ক অনেক কমে গেছে, সেখানে লাভ পাওয়ার যে মুনাফা করার যে একটা প্রবণতা সেটা অনেক বেশি হয়ে গেছে, নীতি অনীতি নানান দিক থেকে কোনো রকম বিবেচনা না রেখে যত বেশি পয়সা বানানো যায়, এবং সেই পয়সা এমন না যে তারা দেশে পুনর্নিয়োগ করছে সবসময়, সেটাও না, বাইরে চলে যাচ্ছে। আমরা সমস্ত ব্যবসায়ীদের কথাই শুনি, লন্ডনে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, নিউ ইয়র্কে ফ্ল্যাট আছে, অর্থাৎ এই যে মানি লন্ডারিং বলে যে একটা ব্যাপার আছে, সেটার সঙ্গে কিন্তু তারা বেশ ভালোভাবেই জড়িত। তো ইত্যাদি কারণে কলঙ্কটা ওইখান থেকে আসছে, যে যেই মানুষগুলি ওখানে গেছে তারা কোন উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে গেছে, রাজনৈতিক পরিচয়টা তারা ব্যবহার করছে, কিন্তু তাদের ব্যবসাটাকে আরো বেশি
ফুলিয়ে ফাঁপিয়ে আরো বড় করে রাজনৈতিক নেওয়ার পরিচয়টাকে জন্য। তারা বড় পুঁজি করেছে হিসেবে এবং একটা ক্ষমতার জায়গায় যাওয়ার জন্য এবং সেটা তাদের করছে। বড় পুঁজি ওইটাই, সেইখানে আমাদের আপত্তি। তাদের বড় পুঁজি ওইটাই। একটি দল, আমি মহামান্য রাষ্ট্রপতি আমাদের সবারই রাষ্ট্রপতি, সেটা ঠিকই আছে, কিন্তু উনি একটি দলের সমর্থন নিয়েই আসলে রাজনৈতিক দলের সমর্থন নিয়ে রাষ্ট্রপতি হয়েছেন। সেই রাজনৈতিক দলটি কি এর বাইরে, মানে মহামান্য রাষ্ট্রপতি বাইরে হওয়ার দরকার নেই। মহামান্য রাষ্ট্রপতি একজন মানুষও তো বটে, জি। এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, হ্যাঁ। মুক্তিযুদ্ধের আমাদের যে অঙ্গীকার ছিল, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা আমরা বারবার পড়ি। আমরা কেন এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেছি সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। নির্বাচন করে আমরা জিতেও ক্ষমতায় যেতে পারিনি, তারা আমাদের উপর আক্রমণ করেছে। তারপরে যে কারণে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তৈরি করলাম, তার 3টি শব্দে তার সামারি দেওয়া হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। কিন্তু আপনি বলুন, আমি বলি, রাষ্ট্রপতিও বলুন, আমাদের ব্যবসায়ীরা ক্ষমতা দখল করেছে, কথাটার অর্থ হচ্ছে সাম্য প্রতিষ্ঠিত হয়নি। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা থাকলো কোথায়? সাম্য না থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকে না। আমি বলবো রাষ্ট্রপতি কথাটা সঠিকভাবেই বলেছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে যদি কেউ কোনো কথা বলতে চায়, মুক্তিযুদ্ধের চেতনা মানে শুধু ধর্মনিরপেক্ষতা নয়, মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে গণতন্ত্রের ব্যাপক করতে ধর্মনিরপেক্ষতা যার অংশ। তারপরে সাম্য, মানবিক মর্যাদা কি আমাদের সত্যি আছে, না আমাদের সামাজিক সুবিচার আছে? আমি মানবিক মর্যাদার একটা উদাহরণ দেই। আমাদের সরকারি, আমাকে মাঝে মাঝে বক্তৃতা দিতে সরকারি দপ্তরে যেতে হয়, মানে দপ্তর মানে যেটা বলে বিপিএটিসি, হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। সেইখানে সরকারের সর্বোচ্চ কর্মচারীদের উদ্দেশ্যে আমি বহুদিন বক্তৃতা করি, যেখানে জয়েন্ট সেক্রেটারি আছেন, যেটাকে সিনিয়র স্টাফ বলে। তাদের সাথে আমার কথা, যেমন যারা তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তাদেরকে আমি বক্তৃতা দিয়ে আসলাম গত সপ্তাহে। তারা আমাকে প্রশ্ন করেছে বক্তৃতা দেওয়ার জন্য, পিপলস পারসেপশন অফ পাবলিক সার্ভিস ডেলিভারি, সরকারি কর্মকর্তারা কিভাবে মানুষের সেবা করেন সেভাবে জনগণ কি মনে করেন। আমি তাদের বললাম, মহারাজ ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। যদি আমি নির্ভয়ে বলি, সত্যি বলে কিভাবে উদাহরণ দিচ্ছি। আমার জন্ম যেখানে মহেশখালী দ্বীপে, সেখান থেকে কক্সবাজারে ফেরি ঘাট আছে। আমি যখন পাকিস্তান আমলে ছাত্র হিসেবে যেতাম, আমরা IWT এর লঞ্চে যেতাম, শাহজাহান খান যেটার মন্ত্রী। আমি একজন মন্ত্রীকে অনুরোধ করলাম, নামটা বললাম না, যে এইখানে IWT এর একটা সি ট্রাক দেওয়া যায় না, মানুষের উপর যে নির্মম শোষণ চলছে এখানে, এখনো প্রিমিটিভ অবস্থা চলছে। তখন মন্ত্রী মহোদয় আমাকে কি বললেন জানেন? তিনি একজন পণ্ডিত লোক, ডক্টর ডিগ্রিধারী। আমাকে বললেন কি, ওখানে IWT এর জাহাজ কোনো ছিল না। আমি বললেন না, আমাকে বলে আপনি প্রমাণ হাজির করেন। এখন আমি নিজে যে নৌকা চড়ে পার হয়েছি সেটা উনি বলছেন ছিল না। এই হচ্ছে সরকারি সার্ভিস ডেলিভারির একটা নমুনা। অন্যান্যগুলোই বলেন না। পাসপোর্ট অফিসে বলেন, আমার সম্প্রতি পাসপোর্ট অফিসে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। সেখানে পাসপোর্ট অফিসের নিম্নমানের কর্মচারী আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি করেন? আমি যখন আমি লিখেছি তো টিচিং এন্ড রিসার্চ, সে বিশ্বাস করেন যে আমি ইউনিভার্সিটির মাস্টার। বলে প্রমাণ দেখান। আমাকে আইডি পকেট থেকে বের করে দেখাতে হলো যে আমি ইউনিভার্সিটির মাস্টার। অর্থাৎ এই যে হ্যারাসমেন্ট, আমাকে ওখানে লঞ্চ নামে দাঁড়িয়েছে, এখন যেন আপনার টিভি আসার কল্যাণে আল্লাহর রহমতে সবাই আমাকে, লাইনের লোকেরা, গৃহবধূরা বলে কি, স্যার কেমন আছেন, আপনার টিভিতে খুব ভালো বলেন তো। অথচ পাসপোর্ট অফিসে একটা কর্মচারী আমাকে চিনতে পারছে না। আমি হচ্ছে এইটা হলো সার্ভিস ডেলিভারি। তাহলে এরাই তো জঙ্গিদেরকে সাহায্য করছে, সরকার তো এদের উপর ভিত্তি করে চলছে। তখন তারা কথা বলি, প্রধানমন্ত্রীকে মাঝে মাঝে কথা বলার সময় আমি মনে করি প্রধানমন্ত্রীর একটু কথা কম বলা উচিত। এটা বললে নিশ্চয়ই আমাকে বেয়াদব বলতে পারেন। আমি বলি এই জন্য যে শিক্ষকদের সম্পর্কে যে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী, সেটা না করে যদি বলতেন এ ব্যাপারে আমি অনুসন্ধান করবো, তাহলে ভালো হতো। তাহলে প্রধানমন্ত্রী নিজেকে জঙ্গিদের সাহায্য করছেন না, শিক্ষকদের। আমি দেখি প্রধানমন্ত্রীর অনুসারী যে শিক্ষকেরা আছে তারা তার উপরে বিক্ষুব্ধ এই কারণে যে তিনি তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেন। তখন উদাহরণ দিচ্ছি আমি কোনো সাধারণ কথা বলি না। ডক্টর আনোয়ার হোসেন, কর্নেল তাহেরের ভাই, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি যে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে যে কলাম লিখেছেন বিডি নিউজ 24, আপনি পড়ে দেখেন। যে পড়েছি, যে তিনি বলেছেন যে মানে রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে তিনি উচ্চশির এবং নতশিরের, আমার এইটাই হচ্ছে কি, অর্থাৎ ক্ষমতায় থাকলে যে পরিমাণ বিনয় দরকার, সেটা থেকে যদি আমরা নিজেদের বঞ্চিত করি। গৌতম বুদ্ধের নিয়ম হচ্ছে কি, আদিতে বিনয়, মধ্যে বিনয়, অন্তে বিনয়। এবং যদি আমরা বিনয় থেকে নিজেদেরকে বিচ্যুত করি, তাহলে আমরা মনে করি আমরা জাতিকে দিশাহারা করছি। বিনয়ের প্রসঙ্গে আমি একটু মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে আসি। যে ডক্টর সলিমুল্লাহ খান অনেকগুলি বিষয়ের ব্যাখ্যা দিলেন। পাসপোর্ট অফিস, আপনি তো নিয়মিত থানা, পুলিশ, আদালত সেখানে যান, পুলিশ প্রশাসন আপনাকে অনেক পছন্দ করেন, অনেকদিন ধরে কাজ করে আসছেন, একটু কি ভালো হচ্ছে? মানে যেখানে মানুষের খুব বিপদে পড়লে যেতে হয় তাদের কাছে। আমি একদম এরকম ভাবে বললে খুবই ভুল বলা হবে যে ভালো হচ্ছে না। আচ্ছা, ভালো অনেক জায়গায় হয়েছে। এখানে আরেকটু বেশি করে আমি বলতে চাই যে যখন থেকে নারী পুলিশের এখানে একটা রিক্রুটমেন্ট হয়েছে, তাদের হাতে অনেক দায় দায়িত্ব দেওয়া হয়েছে, কিছু কিছু থানায় তারা যখন উপস্থিত থাকে, হ্যাঁ পরিস্থিতি অনেক ভালো হয়েছে। ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি যেগুলি তৈরি করা হয়েছে, সেগুলির কারণে যারা
নানাভাবে সেবা থেকে বঞ্চিত থাকতো, সেখানে যারা বিশেষ করে সহিংসতার শিকার সেই নারীরা অনেক সেবা সেখানটায় পাচ্ছে। তবে কথা হলো যে এখনো এই বিষয়গুলি অনেকটাই ব্যক্তি নির্ভর রয়ে গেছে। আচ্ছা, সেটা কোনো সিস্টেমের মধ্যে পুরাপুরিভাবে ঢুকে সন্নিবেশিত করে যে একদম নিশ্চিন্তভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলা যায় যে যেহেতু এখানে সিস্টেম আছে সেই জন্যই এই সেবাটা পাবে, সেটা না হয়ে কিছু কিছু ব্যক্তির ভিতরে কিন্তু আচ্ছা। পরিবর্তনগুলি এসেছে। তবে আমরা এখনো আশা রাখি যে এইভাবে ব্যক্তির ভিতরে পরিবর্তন আসতে আসতেই হয়তো সিস্টেমের মধ্যেও সেই পরিবর্তনগুলি আসবে, কারণ সিস্টেম তো আর নিজে নিজে কাজ করবে না, ব্যক্তির মাধ্যমেই কাজ করবে। তবে সেইগুলিকে আমার যেই বক্তব্যটা এখানে থাকবে সেটা হলো যে যারা এই কাজটা করেন, যারা এই বিনয়ের সঙ্গে কাজ করেন কিংবা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, একাগ্রতার সঙ্গে কাজ করেন, তাদেরকে সত্যিকার অর্থে প্রশংসা পুরস্কৃত করা এবং স্বীকৃতি দেওয়াটা খুবই পুরস্কৃত করা জরুরি। দরকার। ডক্টর সলিমুল্লাহ খান, অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।